দার্শনিক অমর্ত্য সেনের একটা কথা বলা হয়ে থাকে, যেখানে বলা হয় যে সম্পদের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় মূলত সুষম বন্টন এবং সুশাসনের অভাবে। আমরা এই সরকার পরিচালনায় মাত্র কয়েকটি মাস অতিবাহিত হওয়ার মধ্যেই আমরা সেই সুষম বন্টন এবং সুশাসনের যে অভাব পরিলক্ষিত দেখছি, তাতে আমার কাছে মনে হয়েছে এই বাজেট আমাদের সামনে এটা মনে করিয়ে দেয় যে আমরা আয়ের তালিকা যখন দেখি তখন আমাদের কাছে আমরা মনে হয় যে আমরা একটা উন্নত দেশের তালিকায় আছি, কিন্তু যখন আবার আমাদের ব্যয়ের তালিকা নির্ধারণ করা হয় তখন আমাদের কাছে উন্নত দেশ মনে হলেও ব্যয়ের তালিকার পাশাপাশি যখন আমরা আয়ের কর্ম নির্ধারণ করি তখন আমাদের কাছে মনে হয় আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছি। এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা এখানে আলোচনা করতে গিয়ে এক একজন অর্থনীতিবিদ বনে যাই, কিন্তু বাস্তবিক কার্যক্রম যখন পরিচালনায় যাই তখন আমার কাছে মনে হয় যে আমাদের বাজেটে অনেক আশার ঘর নির্ধারণ করা হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, আমি বাজেটটি পড়তে গিয়ে আমার কাছে এই প্রত্যেকটা ঘরের দরজাগুলো, আশার দিকগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একটা বন্ধের দিক আপনার সামনে উল্লেখ করি। আমাদের বলা হয়েছে, আমি মাঝে মধ্যে এখানে আমরা আলোচনা করি, ইসলামী ব্যাংকে আমাদের একজন এসালম তৈরি হয়েছে, আমাদের বিগত 17 বছরে একজন সালমান এফ রহমান তৈরি হয়েছে। আমি জানি না এসের সাথে এরকম একটা সম্পর্কের মিল কেন তৈরি হয়ে যাওয়া হয়েছে। এই তৈরিটা শুধুমাত্র এখানেই শেষ হয় নাই। বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল সেই স্টিলের যে কাঁচামাল প্রস্তুতকারক যারা, তারা ইতিমধ্যে দাবি তুলেছে। আমাদের এখানে সংসদ সদস্য মাননীয় যারা আছেন তারা বলেন যে এবার নাকি কেউ এটা নিয়ে রাস্তায় বের হয় নাই, শুধুমাত্র বিরোধী দল একটা ব্যানার করে রেখেছিল। এরকম একটা বিরোধী দল আবার ওনাদের পছন্দও হয় না। আমি একটু স্পষ্ট করেই বলি, এই বিরোধী দল পছন্দ না হওয়ার কারণ আছে, কারণ আমরা শুরুতেই বাজেটের স্বপ্নের মধ্যে না, আমরা বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় নিজেদেরকে অংশগ্রহণ করিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা আগাম বলে রেখেছিলেন আমরা সরকারের দায়িত্ব পাই, দেশ পরিচালনা পাই না পাই, যে অবস্থাতেই আমরা থাকি, জনগণ যেখানে রাখুক, আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা, গাড়ি এবং প্লট আমরা গ্রহণ করব না। মাননীয় স্পিকার, এটার মধ্য দিয়ে আমি এটা বুঝাতে চেয়েছি, এরকম বিরোধী দল তো সরকারের পছন্দ হওয়ার কথাও নয়। এই কারণেও যে আমরা যখন এই স্টিল অ্যান্ড আয়রনের ভ্যাটের কথা বলি, আমি এখানে একটু ডেস্ক আপনাকে দেখাই যে আমাদের এইচএস কোড যেখানে বলা হচ্ছে রেগুলেটরি ডিউটি যেটা বলা হচ্ছে, এক্সিস্টিং কোড ছিল এখানে যেটা 10, সেটা 20% নিয়ে যাওয়া হয়েছে, যেটা 3% ছিল সেটা 15% নিয়ে যাওয়া হয়েছে। এইরকম প্রত্যেকটা জায়গায় বলা হয়ে থাকে। আমি তাদের সাথে বসেছি, তারা আমাদের সাথে দেখা করেছেন। এস আলম, কেওয়াই, আবুল খায়ের, পিএসপি, জালালাবাদ, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রের জায়গা থেকে তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য শুধুমাত্র এই রেগুলেটরি ডিউটি কয়েক গুণ তাদের উপরে বৃদ্ধি করে আমাদের দেশের কাঁচামালের রপ্তানিকে ধ্বংস করার প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে এই এক্সিস্টিং রেগুলেটরি ডিউটি থেকে প্রপোজড যে রেগুলেটরি ডিউটি নির্ধারণ করা হয়েছে, এটা সহ অন্যান্য জায়গায় যা করা হয়েছে সেগুলো থেকে আমাদের দেশের কাঁচামালকে রক্ষা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমরা যে নীতিমালাটা নির্ধারণ করি সেই নীতিমালায় আমাদের এখানে কেবল বাজেটে আমরা নির্ধারণ করার জন্য সাধারণ মানুষকে বোঝার ক্ষেত্রে প্রেজেন্টেশন আসতে পেরেছি, কিন্তু আমরা আধুনিক বিশ্বের দিকে অথবা মিনিমাম উন্নয়নশীল রাষ্ট্রের দিকে যদি তাকাই, তারা তাদের বাজেট উপস্থাপনার ক্ষেত্রে, মাননীয় স্পিকার আপনি খেয়াল করবেন, আমরা জানি সেখানে ইনফোগ্রাফিক ব্যবস্থাপনা, ভিজুয়াল ড্যাশবোর্ডের ব্যবস্থাপনা, তুলনামূলক চার্টের ব্যবস্থাপনা, সহজ টেবিলের ব্যবস্থাপনা, এমনকি নাগরিক সংস্করণের জন্য তার একটা ব্যবস্থাপনা আগে থেকে তাদেরকে দিয়ে রাখে যাতে তারা এটাতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে লক্ষ্য করেছি নাগরিক ব্যবস্থাপনা তো পরের কথা, সংসদ সদস্যগণ এই বাজেট নির্ধারণে কিংবা বাজেট তৈরির ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয় না। মাননীয় স্পিকার, মানবিক একটি হাসপাতাল যেখানে 700টা বেডের মধ্যে 180টা বেডকে ফ্রি করে রাখা হয়েছে, যেখানে গড়ে প্রতিদিন 23 জন নর্মাল ডেলিভারি ব্যবস্থা করা হয়, যেখানে প্রায় অসংখ্য হাজার মানুষকে প্রতিদিন বিনামূল্যে তাদের রোগী এবং অ্যাটেন্ডেন্টকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? আমরা স্পষ্ট করি এটা কারণে একটা মানবিক হাসপাতাল, সেখানে এখন প্রায় 1000 খানেক ছাত্র আছে। আমরা অত্যন্ত দুর্ভাগ্য বশত লক্ষ্য করছি যেখানে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কের এটা একটা মাধ্যম, সেখানে প্রায় 247 জন
বিদেশি ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আছেন, তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এটা বাংলাদেশের সম্পর্কে ধারণা ভালো হচ্ছে না, বিদেশে আমাদের সম্পর্কে মেসেজ ভালো যাচ্ছে না, এমনকি তারা দেখা করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না। সচিব মহোদয় সুযোগ দিচ্ছেন না, ডিজি মহোদয়ের কাছে সুযোগ পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রী সুযোগ দিচ্ছে না। এই শিক্ষার্থীদের কোথায় গিয়ে তারা দাঁড়াবে, সেই জায়গাগুলো আমাদের নির্ধারণ করা উচিত। আমরা শিক্ষার ব্যাপারে বলেছি, শিক্ষা আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি। কি নির্ধারণ করেছি? শিক্ষায় আমরা যেটা নির্ধারণ করেছি, 511 কোটি টাকা নির্ধারিত থাকা উচিত সেখানে আমাদের নিয়মিত এই সমস্ত ব্যয় বরাদ্দ নির্ধারণ করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের কাছে এখন সেখানে মাত্র 86 কোটি টাকা থাকার কারণে তারা নিয়মিত বেতন পর্যন্ত পরিশোধ করার সুযোগ পাচ্ছেন না। তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে যাচ্ছি নাকি আমরা চিংড়ি মাছের মতো লাভ দিচ্ছি কিন্তু পিছনের দিকে যাচ্ছি? মাননীয় স্পিকার,